প্রথমে যেটা বলছি সেটা হলো যে যেটা নিয়ে আপনারা মানে বিরক্ত হচ্ছেন, হতাশ হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন, এটা হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই এই কারণে আপনারা তো জানেনই এই সরকারের ক্যারেক্টারটা তাই। এই সরকারটা তো ক্যারেক্টারটাই এই চরিত্র নিয়ে তারা এখানে এসেছেন যে তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা নির্লজ্জভাবে দিবেন। আপনি একটা কথা ভাবেন, যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলোই তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা। তারা কোনো রিস্ক নেবে না, এখান থেকে ক্রিমটা উঠাই নেবে। ভাবেন তো পোর্টের কথা, তারা যে পোর্টে যা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন বলছেন এটা নাকি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে তারা দিচ্ছেন। একটা প্রকিউরমেন্ট ল তো আছে বাংলাদেশের, তারা কি সেটা ফলো করছেন? করছেন না তো। কোনো টেন্ডার হয়েছে? হয়নি তো। ওনার মনে হয়েছে এটা শ্রেষ্ঠ, অতএব এটাকে ওরা দিবেন। আর ওনার মনে হওয়ার পেছনে কী কাজ করতে পারে আমাদের এখানে, আপনাকে আমি কি কি কারণে ভালোবাসতে পারি, এটা তো আপনার এবং আমার ব্যাপার। আপনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আপনাকে আমি ভালোবাসা স্টার্ট করেছি? তা তো করিনি। লেনদেনটা কত ভালো আপনি আমাকে দিতে পারছেন তার উপর নির্ভর করছি। এখন এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। কথা বলবে না কেন? দুইজন লোকের সমালোচনা করা যায় না। একটা হলো আমাদের দেশের সরকার প্রধান, একজন আল্লাহ। আমাদের দেশে তিনি সরকার প্রধান হন, ওনার কোনো সমালোচনা হবে না। কেন হবে না? এই প্রশ্নটা কেউ করে না। হচ্ছে উনি স্টার্লিংকে নিয়ে আসবেন, আনবেন। কেন আনবেন? আমরা কি আন্দোলন করেছিলাম যে স্টার্লিং ছাড়া আমাদের চলবে না? কেউ করেছিলেন আপনারা? আমি যাই না কি করেছেন, আমি তো করি নাই। আমি কিন্তু আনহ্যাপি, আমি কিন্তু আপনাদের সার্ভিস নিয়ে আনহ্যাপি, আমি নিজে আনহ্যাপি। আনহ্যাপি, আমি একজন ক্ষুদ্র একজন ইউজার। আমি আমার মনে আছে 2016 সালের থেকে আমি প্রথম নিলাম আপনার কী বলে লিঙ্ক 3 নিলাম আমার বাসার ইউজের জন্য। এরপরে আমি 4-5টা কিন্তু প্রোভাইডার চেঞ্জ করছি। লিঙ্ক 3 পরে কি সীতারা একটা কি একটা আছে, তারপর দ্রিক একটা আছে, আরও কী কী যেন নিলাম আমি। আমি কোনোটা নিয়ে হ্যাপি হতে পারি না। আমার এই আনহ্যাপিনেস তো হয় কখন? বিকেলের দিকে। বিকেলের থেকে সন্ধ্যার দিকে আমি আমি সাধারণত আমি ইউটিউবে কিছু কন্টেন্ট আপ করি। সন্ধ্যার পর যখন আমি আপ করতে সারাদিন খুব ভালো চলে, সন্ধ্যার পর যখন আপ করতে যাই তখন দেখি খালি আর আপ হয় না। এখন ওদেরকে আমি পরে শেষে একটা লোকাল একটা কি একটা কোম্পানি গেলাম, বললাম ভাই আমার কোনো ডাউনলোডের স্পিড লাগবে না, যে আপ করতে চাই এটা করতে দেন। তো ওরা খেলে আমার মানে আপনার ট্যারিফ আপ করে, কয়েক আপনি এটা পাচ্ছেন না, আপনাদের এইটা নেন, এটা নেন। এখন দিতে 1800 টাকা দিই একটা লোকাল কোম্পানিকে খালি আমারটা আপ করার জন্য। আপ আর হয় না। শেষে আমার ছোট ভাই বললো তুমি গ্রামীণ নাও। বিশেষ করেন কি বলবো, আমার এই মোবাইলটাতে 2টা সিম আছে। একটা সিমের নাম্বার কেউ যায় না, আমার বউ জানে না। কী কারণে যায় না? ওটা নিচে গেলে ইন্টারনেটের জন্য। একটা গ্রামীণ, একটা রবি, 2টা নিচে। গ্রামীণটা সবাই জানি একটাই নাম্বার আমার, আর রবিটা নিচে গেলে ইন্টারনেটের জন্য। এই কারণে যে যদি কখনো গ্রামীণ মিস করে তাহলে রবিটা আমি ইউজ করব। এবং আমি এখানে ওই যে একটা ওদের আনলিমিটেড একটা ইয়ে আছে, 1800 টাকা নাকি 1900 টাকা নেয়, ওই দুটাতে এইটা নিয়ে রাখছি আমি। দুটাতে 75 জিবি করে আমি নিয়ে রাখছি আনলিমিটেড টাইমের জন্য। গ্রামীণেরটা আমার এখন বোধহয় একসঙ্গে নিছি, গ্রামীণেরটা বোধহয় 35 জিবি আছে, আর রবিরটা এখনও 70 জিবি আছে। কারণ রবিটা আমি ইউজ করা না নেওয়া করা না করা এক কথা, খালি ঘুরে খালি ঘুরে। তাহলে এখন বিষয়টা হলো কি, ওরা ঘুরুক কিন্তু আমি তো ঘুরছি। শেষ পর্যন্ত আমার এক ভাগ্নি আছে, সে বলে কি মামা তোমার তো সবই ঘুরে, বরং তুমি টেলিটক নাও, টেলিটক তুমি 800 টাকায় পাই যাবা। তখন আমার মানে প্রশ্ন উঠলো যে একই দেশ, একই দেশ, 2200 টাকা 1900 টাকা আর 800 টাকা হবে কেন? এটা কেন হবে? কোনো যুক্তি কি আছে? নাকি তারা বলেই নিয়েছে তুমি 800 টাকাতে নিবা, তোমারটা ঘুরবে না, তোমারটা চলবে না? এটা কি যুক্তি? ধর আমি ওষুধ খাই, আমি যখন ওষুধ খাই, একই ওষুধের কিন্তু এক এক দাম হওয়া উচিত না। কিন্তু এক এক ওষুধের এক এক দাম এই কারণে হতে পারে যে বলে এটা খেলে তোমার রোগ অর্ধেক ভালো হবো, এটা খেলে পুরো ভালো হবো। তো অর্ধেক ভালো পুরো ভালো জিনিসটা কি ভাই? আমি কিন্তু বুঝি না জিনিস। আমি কিন্তু আমি আমি ভাই আমি কিন্তু খুব আনাড়ি লোক, আমার কাছে আপনারা হাসবেন কারণ আমি হাস্যকর কথা হয়তো বলতেছি। কিন্তু আমি যদি হাস্যকর কথাও বলি, পেইনটা তো আমি সমান পাচ্ছি। আপনার একটা পেইন, আমার আর একটা পেইন, কিন্তু আমার যে পেইন, এই পেইনটা কিন্তু ফিল করতে হবে। আপনি যদি আমার পেইন ফিল না করেন, আপনার পেইন আমি ফিল করবো না। আমার কি ঠেকা পড়ছে? আপনার পেইন আমি ফিল করবো না। আর আপনারা যদি একা একা পেইন করেন, আমি আপনার দুঃখ আমি এগুলো পরস্পরের পিঠ চুলকানির মতো হবে, কাজের কাজ কিছু হবে না। এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রথমত
আমরা কি পাচ্ছি? আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক ভাতিজা, আপন ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। সে দীর্ঘদিন কানাডায় ছিল। কানাডা থাকার পর দেশে আসছে কি একটা কাজে, মাস 6 থাকবে বোধহয়। সে আসে নিয়ে সে স্টারলিংক নিয়েছে। নিয়ে পরে সে ওই প্যাকেট করে আবার রেখে দিয়েছে 15-20 দিন ইউজ করার পরে। আমি বললাম, কী হয়েছে ওটা কেন রেখে দিলি? কি চাচা, এটা তো খালি ওই অল্প জায়গার মধ্যে চলে, মানে আমি যদি ফোনটা নিয়ে বারান্দায় যাই তাহলে তো আর হয় না। আমি কি বলো এত টাকাতে কিনছো? 45,000 টাকার কত টাকা এরকম খরচ করছি। আমাকে সে ই করতেছি যে তুমি এটা নিবা। আমি নিয়ে কী করবো? তুই তো আমাকে আগে অভিজ্ঞতার কথা বললি। দেখেন আমার কাছে কিন্তু স্টারলিংটা কি এটা কিন্তু কিছু যায় আসে না। যে কথাটা আপনাদের একজন বললেন, এটা কি আপনার ওয়্যারলেসে আসতেছে নাকি সাইবার ইয়েতে আসছে, ভাই কিচ্ছু যায় আসে না। আমার কথা হলো কি, আমি আমার কাজটুকু করতে পারি কিনা, আমার তো ওইটুকু দরকার। তো সেটা কি হচ্ছে? সেই গ্যারান্টি কি আপনারাও দিতে পারছেন? ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত স্টারলিংকে ভয় পাওয়ার কিছু নাই। ওরা পারতেছে না, ওরা কিন্তু খুব ভালো রেজাল্ট করছে না। আমাদের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি দেখি, আমার ভাতিজার ওখানে এখনো তার মানে ইয়ে আছে, এটা অপরে আছে, ওরা কিন্তু ব্যাগও করতে পারছে না। কি ডিএচএল এর মাধ্যমে না কারোর মাধ্যমে আসছে, আমার এসে সারতেছে, তুমি এটা নাও, তোমাকে ফ্রি দিয়ে দেবো। আমি কিন্তু তুই ফ্রি তো আমাকে যন্ত্রণা দিবি, এই যন্ত্রণা নিয়ে আমি কী করবো? আমার তো কোনো ব্যাপার, তুই কতটা কিনছিস এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো নিয়ে আমার কাজ কতটুকু হলো। সব মানুষ কিন্তু কাজটা খুঁজে। তো সেই কাজটা যতক্ষণ পর্যন্ত না হবে ভাই, ততক্ষণ পর্যন্ত আপনারা দুঃখের বিনিময় করবেন, প্ল্যান করবেন, কিছু হবে না। গ্রাহক সেবা সবচেয়ে, আপনি বললেন যে 1 কোটি নাকি ছাড়াইতে পারে না টেলিটক, দাম কিন্তু অর্ধেক, দাম কিন্তু অর্ধেক। ওটা ফ্রি দিলেও তো মানে কেউ নিবে না। কারণ নিবে না, কারণ ওটা তো যন্ত্রণা একটা। ইন্টারনেট যারা, আমরা যারা ইন্টারনেট ইউজার যারা আছি, আমাদের হিসাবটা কি ভাই, আমি তো একটা সেবার জন্য নিয়েছি। এখন আমি একটা সেবার জন্য একটা ডিভাইস দিলাম, একটা সার্ভিস দিলাম, যদি ওর সেবা আমাকে করতে হয় তাহলে তো প্রবলেম। ওর সেবা আমাকে করতে হয়। কিন্তু আমি মানে আপনার টেলিটকের মাঝে মাঝে একটা টেলিটকের এক সময় একটা নাম্বার আমার ছিল, এই ইন্টারনেটে জড়িত ছিল। যখন ওদেরকে ফোন করে কেউ ধরে না, এটা আরেক সমস্যা। ওদের কাস্টমারকে ফোন করলে কেউ ধরবে না, আপনাকে ইউজ করেন কিনা যাই না। আমার আবার এগুলো খুব কৌতূহল আছে দেখার জন্য, যে কী করে, দেখি কী করে। তো ধরে না, কেউ ধরেই না। আমি এ পর্যন্ত ওখানে কোনো নারী কণ্ঠে মানে শুনতে পাইনি। না রিয়েলি, এটা আশা নিয়ে তো করি ফোন, একটা নারী কণ্ঠ বলবে আপনি কি সেবা করতে পারি, সেবা কি করবে সে তো ধরেই না। তো এইগুলি কিন্তু ভাই ভাই কাস্টমার সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট। ওটা যখন আপনার হবে তখন অটোমেটিক সব হবে আমি মনে করি। কাজে আমি আপনাদের কাছ থেকে এটাও আশা করেছিলাম যে আপনারা বলবেন যে পাবলিকের জন্য আপনারা কী করতেছেন, মানে গ্রাহকের জন্য, আপনি যারা এন্ড ইউজার তাদের জন্য আপনারা কী দিচ্ছেন। তবে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে এন্ড ইউজারের ক্ষেত্রে, যে স্টারলিংক খুব একটা ভালো করছে না আমাদের এখানে, বিশেষ করে আমাদের মতো লেভেলে। হয়তো অফিসিয়ালে কর্পোরেট লেভেলে কী করছে আমি জানি না, বলতে পারবো না, ওটা তো আমি অত বড় ইউজার না, আমি ছোটো ক্ষেত্রে। আর সরকারের কাছ থেকে, এই সরকার যতদিন আছে এদের কাছে ভাই কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পানিটাই নষ্ট হবে। তাদের একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই, তাদের মিশন অন্য জায়গায়। তবে একটু ভরসার কথা শুনতে পাচ্ছি যে এই মিশন বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত তারা পূরণ করতে পারবে। তারপরে কী হবে জানি না, যদি তারা কথা রাখে। তবে কথা না রাখার মতো অনেক কারণ তারা করছে, তাদের উপর কেউ আস্থা রাখে না। আমি মাঝে মাঝে বলি তো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, 5ই অগাস্ট উনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরে তিনি ইলেকশন কমিশনকে জানাইছেন, ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের দিক থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এটা কেউ বলতে পারবে না। মানে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু জেনুইন পদক্ষেপ, যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই লাইনেই তারা যাচ্ছে। তারপরেও প্রতিদিন যত লোকের সঙ্গে আমার দেখা হয়, 2-3টা আলাপের পরে জিজ্ঞাসা করে কি ভাই 2টা প্রশ্ন কমন, নির্বাচন কি হবে, তারপরে প্রশ্ন নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে। এই 2টা প্রশ্ন একদম কমন ভাই, প্রতিদিন আমি কমপক্ষে যত লোকের সঙ্গে দেখা হয় বলবে এই প্রশ্নটা। কেন? সরকার তো না করেনি একবার হবে না। কালকে বলতেছে আপনার শফিকুল আলম সাহেব, যে যারা নাকি বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তারা নাকি স্বৈরাচারী দোসর। এত লোক, এত দোসরের সঙ্গে আমার ডেইলি দেখা হয়। তো এখন প্রশ্নটা হলো কি, এই যে সমস্যাটা, মানুষ যে বিশ্বাস করে না, এই দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করে না ভাই। কেন করে না? এটা ডক্টর ইউনূস সরকার এই অবিশ্বাসটা অর্জন করতে পেরেছেন। এটা কিন্তু অনেক কঠিন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারপরে ওনাদেরকে কেউ বিশ্বাস করে না।
আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন, নিশ্চয়ই সবারই খেয়াল আছে। কিন্তু এইটা বলার পর উনি আরেকটা সেন্টেন্স বলছিলেন যেটা আমরা কেউ শুনি নাই, সেটা হলো আপনারা সমালোচনা করেন, আমি কিছুই শুনবো না। এখন সমালোচনা করেন আপনি, উনি কিছুই শুনবেন না। উনি তবে একটা মিশন নিয়ে আসছেন। যদি শুনতে অনেক কাছে খারাপ লাগতে পারে ভাই, আমি আমার অবজারভেশন বলতেছি, এটাকে কেউ মানে অন্যভাবে নেবেন না। আমি কোনো পার্টিও করি না, আমি কারোর পক্ষেও বলতেছি না। আমার ধারণা উনি একটা মিশন নিয়ে আসছেন। ওই মিশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত উনি কিচ্ছু শুনবেন না। যে কারণে আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন, লাভ হবে না। আন্দোলন করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। উনি যা করার উনি তাই করবেন। আরও 2 মাস আছেন, এই 2 মাসে উনি আর 3 মাস আছেন, 3 মাসে উনি তাই করবেন, সিম্পল তাই করবেন। বলছেন আমাদেরকে 1.5 মাস সময় দেন, 1.5 বছর সময় দেন, অমুক দেন তমুক দেন। আপনি বলেন তো গত বছর ওই সময়ের অগাস্টের চেয়ে এখানে আপনি কতটুকু অগ্রসর হয়েছেন? উনি ওনার কাজ কতটুকু অগ্রসর করতে পারছেন? সংস্কার করবেন, সংস্কার কইরা কিছু বিদেশি লোকরা আইনা এখানে বসে উনি সংস্কারের নামে কী করছেন আল্লাহ জানে। করার পর এখন কী হয়েছে? সংস্কার কতটুকু কেউ মানে না। এটা কেমনে বাস্তবায়ন করবো? যে আমরা একটা বিএনপি বলতেছে আমাদের সঙ্গে প্রতারণা করছে, আমরা একটা সিগনেচার করছি, এখন দেখায় আরেকটা। এরকম হয় না। এটা কিন্তু বিয়েতেও হয়, দেখবেন বিয়ের সময় একটা আলোচনা হয়, সিগনেচার করার সময় দেখা যায় কাবিনেট চেহারা চেঞ্জ হয়ে গেছে। এটা তো আমি রাজি হই নাই, আমি রাজি হচ্ছিলাম আরেকটা। এটা কি দেখাচ্ছে তোমরা আমাদেরকে? কারণ এখানে তাই হচ্ছে। বিএনপির মতো দল বেরিয়ে সরাসরি বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আপনি এর চেয়ে বড় কি মনে করেন আর থাকতে পারে? উনি কি অপমান বোধ করছেন? যারা করছেন এই আলী রিয়াজ সাহেব, উনি আবার আনফর্চুনেটলি আমার টিচার, একদম ডাইরেক্ট টিচার। আমি ওনার ক্লাসের ওনার স্টুডেন্ট ছিলাম। আলী রিয়াজ সাহেব যখন দায়িত্ব নেন তখনই আমি বলছিলাম আপনি দায়িত্ব নিচ্ছেন কেন? আপনি গুগলে যান এখন, যে স্যার দেন আলী রিয়াজ, লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। উনি তো আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। উনি আমার দেশের লোককে সংবিধান শেখায়। উনি ছিল জার্নালিজম, আমি পড়তাম ভাই জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটিতে। উনি জার্নালিজমের টিচার। পরে যে বিদেশে একটা কোর্স করছে, এক জায়গায় একটা মাস্টার্স করছে। তো উনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে আপনি আনছেন আমাদের দেশের মানুষকে সংবিধান শিখাইতে। হইলো এই দেশের মানুষকে ঘাস খায়? এই দেশে কেউ নাই সংবিধান বোঝানোর জন্য? তার সঙ্গে নিয়ে আসছে একটা সহকারী, কি মনির হায়দার। আনফর্চুনেটলি সেও আমার কলিগ ছিল 10 বছর। মনির হায়দার আমার সঙ্গে 10 বছর একসঙ্গে আমরা চাকরি করছি। তো মনির হায়দার আমেরিকান সিটিজেন। কাজ শেষ, আওলা একটা বাজায় দিয়ে দুজনে উড়াল দিছে, দুজনে কেউ তো দেশে নাই। এখন ওনারা আওলা বাজায়, এখন ওনারা পলিটিক্যাল পার্টিগুলিকে বলে আপনাদের 7 দিনের সময় দিলাম, এটা মীমাংসা করেন। পলিটিক্যাল পার্টি তো 8 মাস ধরে এই খালি বসে বসে মিটিং করলো। আমি তো বলছি পলিটিক্যাল পার্টিগুলিকে যে আপনাদের যে ডেইলি রিমান্ডে নিয়ে যায়, নিয়ে যে কী আলাপ করেন আপনারা? ডেইলি রিমান্ডে নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে আলাপ সালাপ করে খাওয়া দাওয়া করে বিদায় হয়। আবার এক পলিটিক্যাল, সরি আপনি সময় নিচ্ছেন আর কি, এক পলিটিক্যাল লিডার আমার বলে কি যে সকালে যখন যাই খুব উদ্দীপ্ত হয়ে যায় যে আজকে এই তর্ক করব, বিকাল হইতে হইতে টায়ার্ড হয়ে যায়। তখন বলে কি ভাই ঠিক আছে যা আছে হয়েছে, এটাকে কোনো মতো তখন বেরিয়ে আসার জন্য তারা বলে এগুলো। তারপরেও যেটা সিগনেচার করছে সেই জিনিসটা এখন তারা মানতেছে না। ভাই কেমনে করে হবে আপনারা? এটা ভাই কোনো ইকুয়েশন নাই। ওনারা যে কী করতেছে ওনারা নিজেরাও জানে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। সংসদ ভবনের সামনে তারা ঘোষণা করছিল কি জুলাই ঘোষণাপত্র, খেয়াল আছে আপনাদের? জুলাই ঘোষণাপত্র প্রথম যেটা করলো, ওটা 20 নম্বর, এটা পাবেন ইন্টারনেটে পাবেন। 20 নম্বরটা ধারাটা দেখেন কি বলছে। ওরা 20 নম্বর ধারা উনি বলছে যে আমরা সাংবিধানিকভাবে একটা সরকার, মানে এটা একটা সাংবিধানিক সরকার। ওটা ওনার দাবি করছে, এটা এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার অর্থ কী? তার মানে সংবিধান অনুযায়ী তারা সরকার হয়েছে। এটা নিয়ে নানা বিতর্ক হতে পারে, কীভাবে আপনি সাংবিধানিক, কে কেন কি, যাই হোক ওনারা দাবি করে ওনার সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার যদি আপনি হন, আপনি কি সংবিধান লঙ্ঘন করতে পারেন? সাংবিধানিক সরকার না হলে কোনো সমস্যা ছিল না। তুমি সাংবিধানিক সরকার উনি করবে গণভোট। সংবিধানে কোথায় লেখা আছে গণভোট শব্দটা? এই সংবিধানে কোথায় গণভোট লেখা আছে? উনি এটা করতে যাচ্ছেন। কবে কবে এটা মারামারি হইতেছে। আবার এই গণভোটে কী থাকবে, হা অথবা না থাকবে। 48টা প্রশ্ন, 48টা প্রশ্নের উত্তরে এক কথায় হা নাতে হয়? আমি আপনাকে 2টা প্রশ্ন বলি, আপনি হা নাতে উত্তর দিতে পারবেন?
ধরেন আপনাকে প্রশ্ন করলে আপনি আবার অফেন্ডেড হবেন, আপনি আমারই প্রশ্ন করেন, আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি যাকে নিয়মিত বউ পিটাইতেন এখন ওকে পিটান, এটা হ্যাঁ না তো দেন, পারবেন দিতে? তাহলে তো হলো না রে ভাই। 48টা প্রশ্ন, আপনি একটা প্রশ্ন আমি দিই, ওদের ওদের একটা প্রশ্ন, উচ্চ কক্ষ চাই। জামাত, এনসিপি এবং আপনার কি বলে ইসলামী আন্দোলন এরা বলতেছে উচ্চ কক্ষ চাই, উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে, মানে পলিটিক্যাল পার্টিগুলো সারা দেশে কত ভোট পাবে সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষের 100 লোক নির্বাচিত হবে। পার্সোনালি আমি ওটা চাই, পার্সোনালি আমি এটা পছন্দ করি, হ্যাঁ এটাই হওয়া উচিত। বিএনপি চায় যে না, নিম্নকক্ষে যে যারা ইলেক্টেড হবে তাদের যে আনুপাতিক হার আছে সেই অনুপাতে উচ্চ কক্ষ হবে, এটা বিএনপি চায়। তারা আমাকে বলে ভোট দিতে, আমি ভোট দিলাম হ্যাঁ হ্যাঁ আমি চাই উচ্চকক্ষ। আর যে বিএনপির সমর্থক সেও দিবে হ্যাঁ, সে তো ওইভাবে চায়, সে উচ্চকক্ষ কিন্তু চায়, কিন্তু ওইভাবে চায়। তার হার আমার হা কি এক? তখন তো আবার কোন হা হয়েছে এটা নিয়ে আরেক দফা আড়ামারি। ভাই এটা কি রেফারেন্ডাম কি এভাবে হয়? দুনিয়ার কোথাও রেফারেন্ডাম এভাবে হয় না। রেফারেন্ডাম হওয়ার বেসিক নিয়মটা হলো পার্লামেন্টে একটা আইন পাশ হলো, ধরেন আইন পাশ হওয়ার পর সে আইনটা গেল রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সিগনেচার করার আগ মুহূর্তে মনে করলো এটা কি পার্লামেন্টে পাশ করলো, জনগণ কি এটা চায়, তো রাষ্ট্রপতি ওই পার্লামেন্টের ওই বিলটার উপর একটা রেফারেন্ডাম দেয়। সারা দুনিয়ার এইটাই নিয়ম। আর এখানে বলে কি আগে রেফারেন্ডাম হবে, যেটা নাকি সংবিধানে নাই, সাংবিধানিক সরকার সেই রেফারেন্ডাম করবে, করে তার ভিত্তিতে ইলেকশন হবে। এটা আপনি বলেন, বলবো তুই তো জুলাই সনদের বিপক্ষে এবং তুই তো ফ্যাসিবাদের দোসর। তো এইটা আসলে এগুলি কিছুই না, এগুলো একটা আওলা ধরা লাগাই দেওয়া, উনি উনার মিশনটা কমপ্লিট করবেন, সেই মিশনের মধ্যে ভাই আপনারা নাই।